আজকে আমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে একটু আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় রাইটিং স্কিলের যে সিলেবাস আছে সেখানে রিপোর্ট রাইটিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, রিপোর্ট রাইটিং কিভাবে আমরা শিখব, তাই তো? দেখো, জিনিসটা খুব সহজভাবে প্রথম তোমাদের চিন্তা করতে হবে। তুমি রিপোর্ট রাইটিং লেখার আগে নিজেকে সাংবাদিক হিসেবে চিন্তা করো। মনে করো কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলো, কোনো জায়গায় কোনো বাস অ্যাক্সিডেন্ট ঘটলো বা ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটলো বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস হলো। ন্যাচারাল ক্যালামিটিস বলতে কোনো জায়গায় ভূমিকম্প হলো বা বন্যা হলো, বা কোনো জায়গায় খরা হয়েছে, বা ল অর্ডার কোনো ডিস্টারবেন্স কোনো জায়গায় হয়েছে, ডাকাতি হয়েছে। তা সেই ঘটনার সঙ্গে সঙ্গে মনে করো তুমি সেই জায়গায় গেছো, গিয়ে তুমি সেই ঘটনাটার পুরো দেখে একটা লিখলে, পুরো ঘটনাটার বর্ণনা দিলে, এবং সেই লেখাটা তোমার যে অফিস, নিউজ পেপারে যে অফিস, সেখানে পাঠিয়ে দিলে। ঠিক এইভাবে ব্যাপারটা চিন্তা করবে, তাই তো? এখন তো কোনো জায়গায় গিয়ে ঘটনাটা দেখার পর ঘটনাটা তুমি SMS করেও পাঠাতে পারো অথবা মেলে পাঠাতে পারো। এখন তো অনেক সোজা, কিন্তু আগে ব্যাপারটা এত সোজা ছিল না। তাই এই লেখা, এই রিপোর্ট লেখার, অর্থাৎ কোনো ধরো দুর্ঘটনা দেখলে বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস তুমি দেখলে ওখানে গিয়ে, মানে যেটা হয়ে গেছে, তা লেখার একটা পদ্ধতি আছে, প্রসেস আছে, তাই তো? কারণ তোমার লেখাটা কিন্তু পাবলিক পড়বে, নিউজ পেপারে পরের দিন বেরোবে এবং সেটা সবাই মিলে সবাই পড়বে। অর্থাৎ নিশ্চয়ই একটা আমাকে প্রসেস ফলো করতে হবে। তাহলে সেই প্রসেসগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, রিপোর্ট রাইটিং প্রথম কি, রিপোর্ট ধরো তুমি যে ঘটনাটার উপর রিপোর্ট লিখছো তার একটা টাইটেল দিতে হবে। গিভ আ ক্যাচি হেডিং, একটা হেডিং দিতে হবে। হেডিং বা টাইটেল, ক্যাচি মানে অ্যাটেনশন করবে, মানে হেডিংটা এমন দেবে যে হেডিংটা পড়ে মানুষের পড়তে মন যাবে লেখাটা কী আছে। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি একটা রিপোর্ট লিখেছি। ধরো এখানে একটা হেডিং আছে, দেখো, এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট, তাই তো? একটা হেডিং দেখতে পাচ্ছ, এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট। তো এরকম একটা ক্যাচি হেডিং দেবে, মানে লোককে বা মানুষের অ্যাটেনশন ড্র করবে। দেখো এখানে লিখেছি, হেডিংটা কেমন হবে? শর্ট হবে অ্যান্ড স্টার্টলিং টু ক্যাচ পাবলিক অ্যাটেনশন, যে কথাটা বললাম আমি। অ্যান্ড হেডিং অফ দ্য রিপোর্ট শুড বি ইন ব্লক লেটার্স, এবং রিপোর্টের যে হেডিংটা সেটা হচ্ছে ব্লক লেটারে হওয়া উচিত। দেখো সবই দেখো ব্লক লেটার, ক্যাপিটাল লেটার হয়েছে, এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম এই পয়েন্টটা ফলো করবে। হেডিংটা কিন্তু যেন অ্যাটেনশন ড্র করে এবং হেডিংটা দেখে বোঝা যায় যেন এটা কী ব্যাপারটা ঘটেছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখবে সেটা হলো মেনশন দ্য রিপোর্টার্স নেম অর দ্য নেম অফ দ্য নিউজ এজেন্সি। অর্থাৎ তাহলে প্রথমে হেডিং দিলে তারপরে কি রিপোর্টারের নাম লিখবে অথবা নিউজ এজেন্সির নাম লিখবে। যেমন হচ্ছে বাই এ স্টাফ রিপোর্টার ফ্রম আওয়ার স্পেশাল করসপন্ডেন্ট, অথবা PTI ETC, জাস্ট বিলো দ্য হেডিং। তাহলে হেডিংয়ের তলায় দেখো এই যে হেডিং, এটা হেডিং, এর তলায় কি লিখবে? এতে তোমার নামও লিখতে পারো এখানে, অথবা বাই এ স্টাফ রিপোর্টার, অথবা PTI, দেখবে নিউজ পেপারে লেখা থাকে, দেখবে। তা এইগুলো তোমরা লিখতে পারো। তাহলে মনে থাকবে প্রথমে হেডিং, তারপরে হচ্ছে তোমরা হয় তুমি যদি রিপোর্টার হও তাহলে তুমি তোমার নিজের নাম লিখবে, ঠিক আছে? অথবা বাই এ স্টাফ রিপোর্টার, অথবা লিখতে পারো ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, অথবা PTI, ঠিক আছে? বোঝা গেল? এটা 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট মানে নাম্বার 3 পয়েন্টটা যেটা মাথায় রাখবে সেটা হলো দ্য নেম অফ দ্য প্লেস অ্যান্ড দ্য ডেট অন হুইচ দ্য রিপোর্ট ইজ সেন্ট শুড বি
given at the top of the report, হ্যাঁ, it may be on the same day. ব্যাপারটা হলো রিপোর্টের ওপরে, বিশেষ করে বাঁ দিকে, হ্যাঁ, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটার নাম দিতে হবে। তারপর এটা কলকাতায় ঘটেছে, এই বাস অ্যাক্সিডেন্টটা কলকাতায় নাম দিয়েছো, ঠিক আছে। এবং তুমি রিপোর্টটা সেন্ড করছো, দেখো এখানে বলা আছে অ্যান্ড ডেট অন হুইচ দ্য রিপোর্ট ইজ সেন্ট, হ্যাঁ, যে ডেটে তুমি রিপোর্টটা সেন্ড করছো সেই ডেটটা দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন জেনারেলি আগে কি হতো, আগে হতো তোমার যে ডেটটা দিত তার আগের দিনই অ্যাক্সিডেন্টটা হতো, কারণ ব্যাপারটা তখন তো এত উন্নত ধরো ইলেকট্রনিক মিডিয়া ছিল না। হ্যাঁ, ধরো ঘটনাটা ঘটছে 29 তারিখে, অ্যাক্সিডেন্ট ঘটছে 30 তারিখে সেটা ছাপছে পেপারে। এখন কি দেখবে বিকালে বা সন্ধ্যেবেলা অনেক পেপার বেরোয়, হ্যাঁ, এছাড়া তোমাদের এখন কম্পিউটার ল্যাপটপ এসব হয়ে গেছে। তার ফলে কী হয়েছে, তোমার যেদিন ঘটনা ঘটেছে সেদিনও কিন্তু রিপোর্ট বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ইট মে বি অন দ্য সেম ডে, অর্থাৎ ডেটটা সেম ডেও কিন্তু হতে পারে, বুঝতে পেরেছো তো। হ্যাঁ, তাহলে কি লিখবে, 3 নম্বর পয়েন্টটা আরেকবার বলে দিই, সেটা হলো রিপোর্টটার এই লেফট সাইডে যে জায়গায় ঘটেছে সেই জায়গাটা ধরো কলকাতা, এবং তুমি যেদিন সেন্ড করছো সেইটা জানুয়ারি 30, হ্যাঁ, সেই ডেটটা উল্লেখ করবে, ঠিক আছে, প্লেস এবং ডেট। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, ইউজ ইনডাইরেক্ট স্পিচ। রিপোর্টে কি স্পিচ ইউজ করবে, ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ কিন্তু ইউজ করবে না, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ ইউজ করবে না, ইনডাইরেক্ট স্পিচ ইউজ করবে। ন্যারেশন চেঞ্জ তোমরা অলরেডি শিখেছো, সেখানে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ তোমরা কি জানো, ঠিক আছে, অর্থাৎ কেউ কিছু ঘটনা করলো, কেউ কিছু বললো, হ্যাঁ, বা ওখানে কিছু দেখলে তুমি সেটা ইনডাইরেক্ট স্পিচে লিখবে, ঠিক আছে। এবং প্যাসিভ কনস্ট্রাকশন ইউজ করবে, প্যাসিভ, বেশিরভাগ ক্ষেত্রেই প্যাসিভ কনস্ট্রাকশন ইউজ করবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, সবই কিন্তু 100% নয়। হ্যাঁ, except the comments of a witness or someone involved in the event. কী ক্ষেত্রে ব্যতিক্রম, কেউ হয়তো সাক্ষ্য প্রমাণ দিচ্ছে, ওখানে কেউ বলতে চাইছে যে হ্যাঁ ঘটনাটা আমি দেখেছি, এইভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো, অথবা ল্যান্ডস্লাইডটা এরকমভাবে হলো, হ্যাঁ, তার বক্তব্যটা ডাইরেক্ট তুলতে পারো। কোনো আই উইটনেস থাকলে তার বক্তব্যটা তুমি ডাইরেক্ট স্পিচে লিখতে পারো, অথবা কেউ, যেটা একই কথা, সামওয়ান ইনভলভড ইন ইভেন্ট, ঠিক আছে। এছাড়া তুমি কিন্তু ডাইরেক্ট স্পিচ ইউজ করবে না, ইনডাইরেক্ট স্পিচ ইউজ করবে, প্যাসিভ কনস্ট্রাকশন ইউজ করবে। দেখবে প্যাসিভ কনস্ট্রাকশন এখানেও আমি ইউজ করেছি, হ্যাঁ, এই যে 30% ওয়ার ইনজিওর্ড। আচ্ছা, এখানে এইদিকে দেখাচ্ছি, দেখো দেখো এখানে এই যে দেখো, এই সেন্টেন্স দেখো, দ্য ইনজিওর্ড পারসন ওয়ার টেকেন টু নিয়ার বাই হসপিটাল, তাই তো, হ্যাঁ, অ্যান্ড 3 of them were let off after first aid. তাহলে ইনজিওর্ড পারসন ওয়ার টেকেন টু, এখানে দেখো প্যাসিভ কনস্ট্রাকশন, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তাই তো, সেই জন্য বলা হচ্ছে প্যাসিভ কনস্ট্রাকশন ইউজ করবে ইন জেনারেলি, হ্যাঁ, সবই কিন্তু 100% ধরবে না। আর কি ইউজ করবে, আর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ ইউজ করবে। হ্যাঁ, ব্যতিক্রম বলেই দিলাম যে উইটনেসের ক্ষেত্রে, কমেন্ট অফ দ্য উইটনেসের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। হ্যাঁ, তাহলে 4টে পয়েন্ট হলো। আচ্ছা, এবার নাম্বার 5, নাম্বার 5 দেখো, রাইট ইন দ্য পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টটা ইন জেনারেলি কিন্তু পাস্ট টেন্সই লেখা হয়। দেখো তোমাদের আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেখো দেখো, এ শকিং বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস, দেখো পাস্ট টেন্স আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা লক্ষ্য রাখো। আবার দেখো, দ্য হাই স্পিড মেড ইট ইম্পসিবল ফর দ্য ড্রাইভার, এখানেও পাস্ট টেন্স আছে। তাহলে কি বলা হলো, যে রাইট ইন পাস্ট টেন্স, রিপোর্ট ইন জেনারেলি পাস্ট টেন্সই লেখা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ অলসো ইউজড, কিছু
ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যেতেই পারে। ঘটনাটা ঘটলো, বিকালবেলায় সেই নিউজ পেপারে বেরিয়ে গেল মনে করো, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যেতেই পারে। বাট সামটাইমস দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স ক্যান বি ইউজড, কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ইউজ হতে পারে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সেন্স অর আইডিয়া অফ দ্য সাবজেক্ট ম্যাটার। সেইটা হলো সেই সাবজেক্ট ম্যাটার, রিপোর্টটা কী সম্পর্কে, হ্যাঁ কোনো বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান পালন বা কিছু হতে পারে, অন্য কিছু ধরনের, ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, সে সম্পর্কে কিছু রিপোর্ট লিখছো, সে সম্পর্কে সাবজেক্ট ম্যাটারের প্রয়োজন এবং আইডিয়া অনুসারে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ইউজ করা যেতে পারে। কিন্তু ইন জেনারেলি ক্ষেত্রে রিপোর্ট তোমরা পাস্ট টেন্সে লিখবে, ঠিক আছে? এই মাথায় এই আইডিয়াটা রাখবে, ইন জেনারেলি পাস্ট টেন্সে লিখবে। আচ্ছা, অ্যাভয়েড ইউজিং ফার্স্ট পারসন অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড পারসন। রিপোর্ট লেখার সময় আমি এই করলাম, আমি দেখলাম, বাসটা আসছে, জোরে আসছিল, আমি দেখলাম রাস্তায় প্রচুর লোক ভিড় হয়েছে, বা তুমি সেটা করলো, আমার বন্ধু সেটা করলো, তুমি সেখানে গিয়েছিলে, তখন এই আমি তুমি ইউজ করবে না। অ্যাভয়েড ইউজিং ফার্স্ট পারসন অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড পারসন রিপোর্ট লেখার ক্ষেত্রে, ঠিক আছে? দ্য এন্টায়ার রিপোর্ট শুড বি রিটেন ইমপার্সোনালি, অর্থাৎ ইমপার্সোনালি হবে, ঠিক আছে? অর্থাৎ কি বলতে চাইছি, ডোন্ট এক্সপ্রেস ইউর ওন ভিউজ অর এনি পার্সিয়াল ওপিনিয়ন, অর্থাৎ তুমি তোমার ভিউজ কিন্তু সেখানে প্রকাশ করবে না, সেটাকে ইমপার্সোনালি লিখবে। মানে সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে লিখবে না, সাবজেক্ট, সেখানে তোমার ভিউ যেন না থাকে, মানে আর এনি পার্সিয়াল ওপিনিয়ন, ঠিক আছে? কোনো পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু রিপোর্ট লিখবে না, ঠিক আছে? তাহলে এর পয়েন্টটা বোঝা গেল। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ইউজ তোমরা করবে না রিপোর্ট লেখার সময়। আর এন্টায়ার রিপোর্ট শুড বি রিটেন ইমপার্সোনালি, অথবা ডোন্ট এক্সপ্রেস ইউর ওন ভিউজ অর এনি পার্সিয়াল ওপিনিয়ন, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 7, এ রিপোর্ট শুড বি ফ্যাকচুয়াল, অর্থাৎ রিপোর্টটা কি তথ্যভিত্তিক হতে হবে, লজিক থাকতে, তথ্যভিত্তিক, তথ্য অনুসারে লিখবে। তুমি তোমার মন গড়া কাহিনী বানিয়ে দেবে না, এই জন্যই ঘটেছিল অ্যাক্সিডেন্টটা, তুমি জানবে, তথ্য সংগ্রহ করবে, লোকে কি বলছে, ব্যাপারটা সত্যি কি না জেনে তারপর লিখবে, নাহলে জিনিসটা মিথ্যা ঘটনা প্রচার হয়ে যাবে, সেটা খুবই খারাপ। সে রিপোর্ট শুড বি ফ্যাকচুয়াল, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 8, এ রিপোর্ট শুড বি রিটেন ইন এ সিম্পল, লুসিড অ্যান্ড গ্রেসফুল ল্যাঙ্গুয়েজ। খুব সিম্পল, লুসিড এবং সুন্দর ল্যাঙ্গুয়েজে লেখা হবে, খুব কঠিন ল্যাঙ্গুয়েজ হবে না। তুমি কোনো ড্রামা লিখছো না, তুমি কোনো প্রোজ বা শর্ট স্টোরি লিখছো না, তুমি একটা জিনিস লিখছো যেটা সকলে পড়বে, ওই জন্য দ্য রিপোর্ট শুড বি রিটেন ইন সিম্পল, লুসিড অ্যান্ড গ্রেসফুল ল্যাঙ্গুয়েজ সো দ্যাট কমন রিডার্স ক্যান ফলো ইট, যাতে সাধারণ লোকেরা, সাধারণ পাঠকেরা সেটা বুঝতে পারে, ঠিক আছে? যাতে সাধারণ পাঠকেরা সেটা বুঝতে পারে, বুঝতে তাদের অসুবিধা না হয়। আচ্ছা, এরপর দেখো, there are different types of newspaper reports, though it is quite difficult to categorize them. We have here some types. We have here some types for our purpose of learning to write them properly. দেখো, রিপোর্ট বিভিন্ন টাইপের হয়, নিউজ পেপার রিপোর্টও তাই বিভিন্ন টাইপের হয়, কিন্তু আমরা এখানে কোনটা আলোচনা করব, মোটামুটি মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের রিপোর্ট আসে সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং সেইগুলো কতকগুলো ক্যাটেগরিতে ভাগ করছি আমাদের সুবিধার জন্যে, ঠিক আছে? ক্যাটেগরিগুলো দেখে নাও। ধরো অ্যাক্সিডেন্টের উপর কী কী রিপোর্ট হয়, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজাল, এয়ার ক্র্যাশ, ফায়ার, ঠিক আছে? এই অ্যাক্সিডেন্টের ওপর এমন একটা রিপোর্ট তৈরি করবে, অথবা কিছু সেন্টেন্স মুখস্থ করবে যাতে অ্যাক্সিডেন্টের উপর যে কোনো রিপোর্ট তোমরা লিখতে পারো, ঠিক আছে? এই জন্যই ক্যাটেগরাইজড করা। পরের ভিডিওতে আমি এটা আলোচনা করে দেবো, অ্যাক্সিডেন্টের ওপর কতকগুলো সেন্টেন্স আমি আলোচনা করব, যে সেন্টেন্সগুলো তোমরা পড়লে অ্যাক্সিডেন্টের ওপর যে কোনো রিপোর্ট তোমরা লিখে ফেলবে।
আচ্ছা, ন্যাচারাল ক্যালামিটিস, হ্যাঁ কী কী হয়? ফ্লাড, বন্যা, ড্রট, খরা, আর্থকোয়েক, ভূমিকম্প, ল্যান্ডস্লাইড, ভূমিধস, সাইক্লোন অথবা স্ট্রম। হ্যাঁ, এক্ষেত্রেও তাই, এমন একটা রিপোর্টস তৈরি করবে অথবা কিছু সেন্টেন্স মুখস্থ করবে যাতে ন্যাচারাল ক্যালামিটিসের ওপর যে কোনো রিপোর্ট লিখতে পারো। বুঝতে সুবিধা হবে তোমাদের, তাই তো? হ্যাঁ, পরীক্ষার সময় লিখতে সুবিধা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে মুখস্থ করলে অসুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আর এক টাইপ হয়, সেটা হচ্ছে পাবলিক হ্যাপেনিংস। হ্যাঁ, নাম্বার 3, ইনঅগারেশন। ধরো কোনো কিছু উদ্বোধন হলো, কোনো ফাংশন হলো, স্কুলে অনেক ফাংশন হয়, কোনো অবজারভেন্স হলো, হ্যাঁ যেমন তোমাদের রিপাবলিক ডে পালন করা হয় স্কুলে, তারপর তোমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়, তাই তো, ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়। তা সেগুলোর উপর কিছু সেন্টেন্স মুখস্থ করতে হবে বা এমন একটা রিপোর্ট লিখতে হবে যাতে একটা করলেই মোটামুটি তোমরা যে কোনো পাবলিক হ্যাপেনিংসের উপর রিপোর্ট লিখে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 4 হলো ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ঠিক আছে, তাহলে এরপর কী কী রিপোর্ট হতে পারে? রোবারি, টেররিস্ট অ্যাক্টিভিটি, লিঞ্চিং মানে কি? মানে মনে করো কোনো মানুষকে মেরে ফেলা, কিল সামওয়ান অথবা সামবডি উইদাউট লিগাল সাংশন, উইদাউট লিগাল প্রসেস। হ্যাঁ, মনে করো কোনো লোককে মনে করলে ছেলে ধরা তোমাদের পাড়ায়, তাকে পিটিয়ে মেরে দিল, তো এই ব্যাপারটাকে লিঞ্চিং বলা যেতে পারে। হ্যাঁ, উইদাউট লিগাল প্রসেস কাউকে মেরে ফেলা, হ্যাঁ লিঞ্চিং। পাবলিক অ্যাজিটেশন, তাই তো? তাহলে এগুলো সবই ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তা এর ওপরও তাই একটাই রিপোর্ট তৈরি করবে বা কিছু সেন্টেন্স মুখস্থ করবে যাতে এই ধরনের যে কোনো রিপোর্ট লিখে ফেলতে পারো। তাহলে 4 টাইপস, দেখো 4 রকম টাইপস আমি বললাম, তাই তো? একটা কি বললাম, প্রথমটা কি বললাম? অ্যাক্সিডেন্টের ওপর। তারপরে বললাম কি ন্যাচারাল ক্যালামিটিসের ওপর। হ্যাঁ, নাম্বার 3 বললাম পাবলিক হ্যাপেনিংসের ওপর। নাম্বার 4 বললাম ডিস্টারবেন্স ইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তাহলে এই 4 রকম রিপোর্ট তৈরি করলে দেখো কতগুলো রিপোর্ট তোমরা একসঙ্গে লিখতে পারবে, এবার ভেবে দেখো, তাই তো? আচ্ছা, আজকে আমি একটা অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করছি আর একটু। দেখো, তোমাদের এখনই বললাম একটা ক্যাচি হেডিং দিতে হবে। দেখো, এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট, তারপরে বাই এ স্টাফ রিপোর্টার, এখানে তুমি তোমার নামও লিখতে পারো, তাই তো? তারপরে দেখো প্লেস, ব্রডার ওয়েতে প্লেস, ব্রডার সেন্সে প্লেসটা প্রথম দেবে কলকাতা। তারপর ডেটটা, ঠিক আছে, ডেটটা এটা যেটা বললাম যে আগে তো ডেটটা জেনারেলি কী হতো, যেদিন অ্যাক্সিডেন্ট ঘটেছে পরের দিনের ডেটটা হতো। হ্যাঁ, কিন্তু এখন কী হয়, এখন সেদিনও হতে পারে, কারণ বললাম বিকালেও কাগজ বেরিয়ে যায়। হ্যাঁ, এখন তো মানে ইলেকট্রনিক মিডিয়া বা অনেক উন্নত হয়ে গেছে। হ্যাঁ, সিস্টেমগুলো অনেক উন্নত হয়ে গেছে। দেখো, রিপোর্ট লেখার ক্ষেত্রে কিছু কোশ্চেন মাথায় রাখবে যে কীভাবে লিখব, সিকোয়েন্সটা কীভাবে হবে, তাই তো? প্রথমেই মনে মনে প্রশ্ন করবে হোয়াট, হোয়ার, হোয়েন। ভালো করে মনে রাখবে, হোয়াট, হোয়ার, হোয়েন। তাহলে কী হয়েছে? এ শকিং বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস। হ্যাঁ, একটা শকিং বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস, ঘটেছে। হ্যাঁ, শকিং মানে হৃদয় বিদারক, হ্যাঁ দুঃখজনক। হ্যাঁ, আচ্ছা, এ শকিং বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস, তাহলে হোয়াট বোঝাচ্ছে কি, হোয়াট কী হয়েছে? শকিং বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন, যে জায়গায় ঘটেছে, কলকাতার কোনো একটা পার্টিকুলার জায়গার নাম বলে দিলে। ডেট, হোয়ার, ইন, দেখো প্লেস বোঝাচ্ছে, হোয়ার আছে এখানে। অন, ডেট, অ্যাট অ্যাবাউট টাইম। হ্যাঁ, তাহলে দেখো হোয়ার হলে প্লেসটা বোঝাচ্ছে, আর হোয়েন দেখো ডেট আর টাইমটাকে ইন্ডিকেট করছে। তাহলে যখন কোনো রিপোর্ট লিখবে তখন তাহলে প্রথমেই 3টে কোশ্চেন মাথায় রাখবে, হোয়াট কী ঘটেছে, কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে, এই সেন্টেন্সটা প্রথমে লিখলে। ঠিক আছে, অন্যভাবেও লিখতে পারো, আমি এটা সুবিধার জন্য তোমাদের এই প্রসেসটা বলছি। হ্যাঁ, তারপরে পার্টটা হাউ, অর্থাৎ ঘটনাটা কীভাবে ঘটেছে লিখবে। দেখো, দ্য বাস রানিং অ্যাট ব্রেকনেক স্পিড, রানিং বুঝলো তো, এটা পার্টিসিপেল করা আছে। দ্য বাস রানিং অ্যাট ব্রেকনেক স্পিড সাডেনলি স্কিডেড অফ, স্কিড করে গেছে, পিছলে গেছে, স্কিডেড অফ, দেখো পাস্ট টেন্স করা আছে, এইটা কিন্তু মেন ভার্ব, এটা কিন্তু পার্টিসিপেল, এইটা সাবজেক্ট, দ্য বাস হচ্ছে সাবজেক্ট। দ্য বাস রানিং অ্যাট ব্রেকনেক স্পিড, ব্রেকনেক স্পিডে ছুটছিল বাসটা, সাডেনলি হঠাৎ, স্কিডেড অফ
পিছলে গেল, স্কিডেড কোথা থেকে, হ্যাঁ স্কিডেড অফ দ্য রোড অ্যান্ড ওভারটার্ন, উল্টে গেল, হোয়াইল নিগোসিয়েটিং দ্য কার্ভ, একটা কার্ভকে যখন নিগোসিয়েট করছিল, হ্যাঁ ঘুরছিল, কোথায় কার্ভটা কোথায়, হ্যাঁ ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার ব্রিগেড স্টেশন, হ্যাঁ ফায়ার ব্রিগেড স্টেশনের কাছে একটা কার্ভ ছিল, কার্ভটা ঘোরার পথে হ্যাঁ হ্যাঁ বাসটা পিছলে পড়ে গেছে এবং উল্টে গেছে। আচ্ছা তাহলে দেখো এখানে কি বললাম, এখানে ঘটনাটা কীভাবে ঘটেছে বর্ণনা করা হলো, ঠিক আছে, কীভাবে ঘটেছে বর্ণনা করা হলো। তাহলে প্রথম স্টেপে কী করলে হোয়াট, হোয়ার আর হোয়েন, তারপরে হাউ কীভাবে ঘটনা ঘটেছে, তারপর স্টেপে চিন্তা করবে হোয়াই, কেন ঘটনাটা ঘটেছে, কীভাবে সেন্টেন্সটা লিখবে, দ্য হাই স্পিড, কার বাসে, কার হাই স্পিড বাসে, তাই তো, দ্য হাই স্পিড মেড ইট ইম্পসিবল ফর দ্য ড্রাইভার টু কন্ট্রোল দ্য বাস, দ্য হাই স্পিড মেড ইট ইম্পসিবল, হ্যাঁ হাই স্পিড, বাসটার প্রচুর স্পিড ছিল, সেইটা ইম্পসিবল করে দিয়েছিল কার কাছে, ড্রাইভারের কাছে, বাসটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে। হ্যাঁ তাহলে এখানে রিজনটা দিলাম হোয়াই, ঠিক আছে, এই হোয়াইটা মনে রাখবে, স্টেপ বাই স্টেপ চিন্তা করবে। তবে রেজাল্ট, এর ফলে কি হলো, অ্যাজ এ রেজাল্ট 2% ডায়েড অন স্পট অ্যান্ড 30% ওয়ার ইনজিওর্ড। দেখো এখানে দেখো প্যাসিভ ভয়েস করা আছে, 30% ওয়ার ইনজিওর্ড, তাহলে রেজাল্ট হলো, ঠিক আছে। এবার রেজাল্টের পরের স্টেপ কী আসছে দেখো, দেখা যাচ্ছে তো, এটা ভিডিওটা পজ করে তোমরা একটু লিখে নেবে, হ্যাঁ। আচ্ছা রেজাল্ট গেল, এরপরে দেখো রেস্কিউ অপারেশন নিয়ে দু একটা লাইন লিখবে, কি লিখবে, লোকাল পিপল রিচ টু দ্য স্পট, হ্যাঁ সাধারণ লোকেরা সেই স্পটে পৌঁছেছিল, দেখো পাস্ট টেন্সে লেখা আছে, পাস্ট টেন্স ইউজ করেছে, অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন, এবং রেস্কিউ অপারেশন শুরু করেছিল, হ্যাঁ উদ্ধার কার্য যেটাকে বলে বাংলায়। দ্য ইনজিওর্ড পার্সন ওয়ার টেকেন টু নিয়ার বাই হসপিটাল, ইনজিওর্ড পার্সনদের কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ এটা প্যাসিভ ভয়েস করা আছে। অ্যান্ড 3 of them ওয়ার লেট অফ, তার মধ্যে 3জনকে ছেড়ে দেওয়া হয়েছিল আফটার ফার্স্ট এইড ট্রিটমেন্টের পর, প্রাথমিক চিকিৎসার পর 3জনকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই রেস্কিউ অপারেশন নিয়ে এই কটা সেন্টেন্স প্রায় সব রিপোর্টেই লিখতে পারবে, ঠিক আছে, হ্যাঁ তাহলে বোঝা গেল এর ব্যাপারটা। আচ্ছা এবার কনক্লুশনটা একটু বড় লেখা আছে, তোমরা এতটা না লিখতেও পারো, হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি। এবার কনক্লুশনে কি লিখবে শেষের দিকে, লোকাল পিপল টার্ন ভায়োলেন্ট, হ্যাঁ লোকাল পিপলরা খুব ভায়োলেন্ট হয়ে গেছিলো অ্যাক্সিডেন্টটা ঘটার পর, অ্যান্ড দে অ্যালেজ ট্রাফিক পুলিশ ইনঅ্যাকশন, এবং ট্রাফিক পুলিশের ইনঅ্যাকশনকে দায়ী করেছিল। ইনঅ্যাকশনটা কিসে, ইনঅ্যাকশনটা হচ্ছে ইন ম্যানিং দ্য রোড প্রপারলি, হ্যাঁ হ্যাঁ এই মানে লোকজন যাতায়াতের ব্যবস্থা জন্যে যে ট্রাফিক পুলিশ থাকে না, সেইটা প্রপারলি মেনটেন করা হয়নি, সেইটা সাধারণ লোকেরা অ্যালেজ করছিল, মানে দোষারোপ করছিল। তাহলে লোকাল পিপল টার্ন ভায়োলেন্ট অ্যান্ড দে অ্যালেজ ট্রাফিক পুলিশ ইনঅ্যাকশন ইন ম্যানিং দ্য রোড প্রপারলি, ঠিক আছে। এ কন্টিজেন্ট অফ পুলিশ, হ্যাঁ রিচ দ্য স্পট, হ্যাঁ অ্যান্ড resorted to লাঠি চার্জ টু ডিসপার্স দ্য অ্যাংরি মব, হ্যাঁ এ কন্টিজেন্ট অফ পুলিশ কী করলো, একদল পুলিশ, তাই তো, সেখানে স্পটে পৌঁছালো এবং লাঠি চার্জ করেছিল, রিসর্টেড টু লাঠি চার্জ, কী করলো, ওই অ্যাংরি মবকে ছত্রভঙ্গ করার জন্যে, টু ডিসপার্স দ্য অ্যাংরি মবকে, হ্যাঁ জনতাকে, মব মানে জনতাকে ছত্রভঙ্গ করার জন্যে তারা লাঠি চার্জ করলো, লাঠি চার্জ, তাই তো, অনেক লোক জমা হয়ে গেলে, ঝামেলা হয়ে গেলে পুলিশ এসেই প্রথমে লাঠি চার্জ করে জায়গাটাকে ফাঁকা করে দেয়, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো, দ্য ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, ড্রাইভারকে পুলিশ অ্যারেস্ট করেছিল, দেখো প্যাসিভ ভয়েস করা আছে, দ্য ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড দ্য ভেহিকল ওয়াজ সিজড, হ্যাঁ এবং ভেহিকেলটাকে, ওই বাসটাকে, যেটা ভেহিকেল বলতে গেলে বাসটাকে সিজ করা হয়েছিল, মানে বাজেয়াপ্ত করা হয়েছিল, তাই তো, হ্যাঁ। তারপরে দেখো এই সেন্টেন্সটা দিতে পারো যেখানে প্রয়োজন, দ্য চিফ মিনিস্টার, এখানে অন্য কোনো মিনিস্টারের নাম দিতে পারো চিফ মিনিস্টার ছাড়াও, হ্যাঁ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ ₹50,000, হ্যাঁ 50,000 টাকা কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ অ্যানাউন্স করেছিল চিফ মিনিস্টার, টু দ্য কিন অফ এভরি ভিকটিম মানে যারা মারা গেছে, যারা এই অ্যাক্সিডেন্টে, তাদের
আত্মীয়দের কিন মানে তাদের আত্মীয়দের 50,000 টাকা দেওয়া হবে। এবং রুপিস 2,500 ইচ ফর আদার্স ইনজিউর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এবং 2500 টাকা দেওয়া হবে কাদের, যারা ওই অ্যাক্সিডেন্টে ইনজিওর্ড হয়েছে, অর্থাৎ আঘাত পেয়েছে, তাদের ক্ষেত্রে 2500 টাকা দেওয়া হবে। ঠিক আছে, তাহলে রিপোর্ট রাইটিং সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো। রিপোর্ট লেখার সময় আমি যে স্টেপগুলোর কথা বললাম সেই স্টেপগুলো তোমরা মাথায় রেখে রিপোর্ট লিখবে, তাহলে রিপোর্ট শক্ত লাগবে না। পরের ভিডিওগুলোয় আমি তোমাদের যেটা দেখালাম ক্যাটেগরাইজ করেছি রিপোর্টগুলোকে, যেমন হচ্ছে অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট, ন্যাচারাল ক্যালামিটির উপর কী কী রিপোর্ট হয়, সেই ক্যাটেগরি ওয়াইজ কিছু আমি সেন্টেন্স লিখে দেবো, সেই সেন্টেন্সগুলো মুখস্থ করবে, তাহলে দেখবে যে কোনো রিপোর্ট তোমরা লিখতে পারবে। ওকে।